ধরে নেওয়া হয় বাংলাদেশে মোট জনগোষ্ঠীর অন্তত 10% থাইরয়েডের কোনো না কোনো অসুখে ভুগছেন, কিন্তু তাদের আবার 3 থেকে 4% থাইরয়েড ক্যান্সারে ভুগছেন। এই ক্যান্সারে আক্রান্ত রোগীদের যাদের সার্জারির প্রয়োজন হয়, সার্জারি পরবর্তী একটি চিকিৎসা যেটিকে বলা হয় রেডিও আয়োডিন থেরাপি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুবা এটি না দিতে পারলে ক্যান্সার ফিরে আসার একটি আশঙ্কা তৈরি হয়। এই রেডিও আয়োডিন থেরাপির তীব্র সংকট যে বাংলাদেশে শুরু হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিষয় দিয়েছি থাইরয়েড ক্যান্সার, রেডিও আয়োডিন সংকট। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শেখ নুরুল ফাত্তা রুমি, সাবেক বিভাগীয় প্রধান, কিছুদিন আগে বিদায় নিয়েছেন, নাক গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম, সহকারী অধ্যাপক, জাতীয় নাক গলা ইনস্টিটিউট, এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন থাইরয়েড ক্যান্সারের রোগী, আমাদের মধ্যমণি আহমদ আলী। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে শুরুতে অধ্যাপক রুমি আপনার কাছে জানতে চাইব যে আমরা শুরুটাই করতে চাই যে রেডিও আয়োডিন থেরাপি এটা আসলে কি ধরনের থেরাপি, এটার কেন এত গুরুত্ব থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমাদেরকে একটু পরিষ্কার করবেন। বাংলাদেশে ক্যান্সারের মধ্যে অন্যতম একটি থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার জন্য প্রথমে আমরা থাইরয়েড গ্ল্যান্ড যেটা গলার সামনে রয়েছে সেটাকে সম্পূর্ণ বা টোটাল থাইরয়েডেক্টমি অপারেশন করি। তার সাথে আমরা অনেক সময় সিলেক্টিভ নেক ডিসেকশন করি। এখানে চিকিৎসা শেষ নয়, পরবর্তীতে কিছু মাইক্রো লেভেলে কিছু টিস্যু রয়ে যেতে পারে, যার জন্যে এই থাইরয়েড বেডে একটা থেরাপি দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ আয়োডিন 131 একটা জিনিস ক্যাপসুল, এটাকে পেশেন্টকে খাইয়ে দেওয়া হয় অপারেশন পরবর্তীতে চেক আপ করার পরে। এই যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 131 রেডিও অ্যাক্টিভ আয়োডিন ক্যাপসুল, সেটা কিন্তু সারা বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না। এটা একদম সরকারিভাবে পরমাণু চিকিৎসা কেন্দ্রের সেখানে বাইরের বিশ্ব থেকে বাংলাদেশে আসে, আমদানি করে নিয়ে আসা হয়। তারপরে বাংলাদেশের কতগুলো পরমাণু চিকিৎসা কেন্দ্র যেমন ঢাকা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সলিমুল্লাহ, কিছু কিছু মেডিকেল সেন্টারে এই চিকিৎসা দেওয়া হয়। আমরা যখন অপারেশন করি রোগীকে, তাকে বলে দেই আপনার অপারেশন করে দিলাম, এখন আপনাকে পরবর্তীতে রেডিও আয়োডিন থেরাপি নিতে হবে পরমাণু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে। কিন্তু আমি এই জায়গাতে আসি, ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম আপনার কাছে জানতে চাইবো যে ধরে নিলাম যে এই রোগীটির সার্জারি হবার পরে মানে এই রেডিও আয়োডিন থেরাপি নিতে পারলো না, তার জন্যে ভোগান্তি, সংকট, ভয় কি? আচ্ছা, যেটা প্রফেসর নুরুল ফাত্তা রুমি বলছিলেন, আসলে থাইরয়েড ক্যান্সার অপারেশনের পরবর্তী রেডিও আয়োডিন থেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন রেডিও আয়োডিন থেরাপি না দিলে কি হবে? না দিলে চিকিৎসাটা তার কমপ্লিট হচ্ছে না। কমপ্লিট চিকিৎসা না হলে তার অসুখটা মানে পুনরায় চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, পুনরায় চলে আসবে যদি আপনার রেডিও আয়োডিন থেরাপি না দিতে পারে। এটার কোনো গবেষণা আছে যে কত % আসতে পারে বা আসে সাধারণত এরকম? আচ্ছা, এরকম ইন্টারন্যাশনালি মানে আন্তর্জাতিকভাবে যে সমস্ত গবেষণা দেখা যাচ্ছে, ওই সমস্ত গবেষণাতে দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 40% রোগীর ব্যাক করে, এই অসুখটা ব্যাক করে। এবং নিয়ম হলো কিন্তু 3 থেকে 6 সপ্তাহ বা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে অপারেশন পরবর্তী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই রেডিও আয়োডিন থেরাপিটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। মানে কমপ্লিট মানে একটা ডোজ খেয়ে ফেলতে হবে আর কি? হ্যাঁ, মানে এটা তো এমন না যে 2 ডোজ 3 ডোজ, না না, একবারই। এবং এই যে আমাদের দেশে আণবিক শক্তি কমিশন হলে এটা সর্বোচ্চ বডি, আণবিক শক্তি কমিশন বিদেশ থেকে ওষুধটা নিয়ে আসে এবং সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালের সংলগ্ন পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে, এই পরমাণু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে এই চিকিৎসাগুলো হচ্ছে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো আহমদ আলী, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কবে ক্যান্সার আক্রান্ত হয়েছেন, আপনার সার্জারি কবে হয়েছে, আর কবেই বা আপনি জানলেন যে এরকম একটা থেরাপি বা এরকম একটা ওষুধ আপনাকে খেতে হবে? প্রথমত আমার সার্জারি 1 মাস আগে হয়েছে। তারপর থেকে জানতে পারি এফএনএসি একটা রিপোর্ট হয়েছে। এফএনএসি রিপোর্টের পরে স্যার বলছে আপনার এই থাইরয়েড ক্যান্সার হয়েছে, আপনাকে সার্জারি করতে হবে। তখন সার্জারি করছি, করার পরে কোথায় করিয়েছেন? বাংলাদেশ এন্ড হসপিটাল, আচ্ছা, ঢাকা ধানমন্ডিতে। জি জি। তারপরে স্যারে বলছেন আপনার ক্যান্সার, তো এটা সার্জারি করব, করে কেটে ফেলবো, তারপরে আপনাকে একটা ওষুধ খাওয়াবে,
এটা হচ্ছে আয়োডিন থেরাপি ক্যাপসুল যেটা বলে ওইটা। তো ওইটার পরবর্তী ট্রিটমেন্টটা স্যার আমরা পাচ্ছি না, শুধু আমি না, অনেক অসংখ্য লোক। এটা আমি আপনি ওটার জন্য কোথায় গিয়েছিলেন, কোন সেন্টারে গেলেন, কি করলেন, কখন জানলেন পেলেন না, সেটা একটু বিস্তারিত বলেন। আমি প্রথমত এই সিলেটে আপনার যে পরমাণু শক্তি কমিশনার ওইখানে যাই। ওইখানে আমাকে বলছে আপনি 1.5 থেকে 2 মাস পরে আইসা জানবেন যে ওই ক্যাপসুলটা আসছে কিনা। ট্রিটমেন্টটা 2 মাস পরে এসে জানবেন দিবেন আমাকে, বলছে আপনি আসেন 2 মাস পরে, আমরা নাম্বার রাখবো, আসলে আপনাকে আমরা জানিয়ে দেবো, তো আপনি এদিকে আসলে জেনে নিয়েন। তারপরে আমি একটু দিশাহারা হয়ে যাই। পরবর্তী সময় আমি আবার ঢাকা চলে আসি। ঢাকা চলে আসা বাংলাদেশ মেডিকেল, যাকে পিজি মেডিকেল বলে, ওইখানে আসি আমি। ওইখানে আসার পরে ওরা আমাকে ডেট দিছে 2 মাস পরে আপনি জানবেন যে মানে গল্প একই আর কি। জি জি সেম, যে এই থেরাপিটা আসছে কিনা, শুধু জানার জন্য, ট্রিটমেন্টটা নাই। মানে একটু এমন হচ্ছে আমার কাছে লাগছে যে যদি একটা পেশেন্ট স্যার মারা যায়, মানে মানে কিছু আসে জানে এরকম আমার থেকে লাগতেছে। আপনার কাছে আসবো অধ্যাপক রুমি, আপনার কাছে জানতে চাই যে এই রোগী যারা এটি পাচ্ছে না, তারা যদি এটি অনেক পরে বা 1 বছর পরে যদি মনে করে ওই ডোজটা নিবে, কোনো লাভ হবে কিনা, বা 6 মাস পরে, বা নাকি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে খেতে হবে, কি নিয়ম? প্রথমে আমরা যত দেরি হবে তত তার এর মধ্যে তো ক্যান্সার ফিরে আসলে তখন তো খেয়ে লাভ নেই, ব্যাপারটা এরকম না। যদি ফেরতও আসে সেক্ষেত্রেও চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে আমরা ফলাফল পাবো অবশ্যই, তবে ক্যান্সারটা থাইরয়েডের বাইরেও ছড়িয়ে পড়তে পারে, যেটা আমরা বলছি মেটাস্টেসিস, বা তার স্টেজটা আরও খারাপ হয়ে যাবে। যেমন এই থাইরয়েড ক্যান্সারটা তখন লাংসে আসতে পারে, সবার আগে আসতে পারে নেক নোড, আমরা বলি লিম্ফ নোড, গলার লিম্ফ নোডে আসতে পারে, সেখান থেকে বোনস বা হাড্ডিতে যেতে পারে, লাংসে যেতে পারে, ব্রেনে যেতে পারে, অর্থাৎ ক্যান্সারটা আরও ছড়িয়ে যেতে পারে। তো ছড়িয়ে গেলে ক্যান্সারের স্টেজটা আরও খারাপ 4 হয়ে গেল, যেটা আরও যখন ক্যান্সার 4 গ্রেড হয়ে যাবে, সেখানে আমরা বলি যে ক্যান্সারের প্রগনোসিস বা একটা রোগী কতদিন বাঁচবে বা তার কতটুকু ভালো ফলাফল অনেক কমে যাবে। নর্মালি আমি থাইরয়েড ক্যান্সার, যেটা আমরা বলছি প্যাপিলারি ক্যান্সার বা ফলিকুলার ক্যান্সার, আল্লাহর রহমতে স্টেজ 1, 2 এগুলো চিকিৎসা করলে অলমোস্ট 100% তার প্রগনোসিস, মানে অলমোস্ট 100% উনি ভালো হয়ে যাবে। কিন্তু যদি দেরি হয়ে যায়, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তখন তার এই যে বেঁচে থাকার সময়টুকু কমে যেতে পারে। কিন্তু আমি জানতে চাই যে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে যেমন রেডিও আয়োডিন থেরাপির কথা বলা হয়, ক্যান্সার ফিরে আসার গল্প তো সব ক্যান্সারেই কম বেশি আসলে আছে, তাই না? অন্য ক্যান্সারের ক্ষেত্রে এরকম কি কোনো ওষুধ আছে, নাকি অন্য ক্যান্সার এরকম ঠেকানোর এরকম কোনো পদ্ধতি নাই? হ্যাঁ, যেমন আমি অন্য ক্যান্সারের ক্ষেত্রে আমরা কি করি যে রেডিওথেরাপি দেওয়া হয়। জি। ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, এই যেখানে ষড়যন্ত্রের যে ল্যারিংস ভয়েস বক্স, জি জি জি, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হলে আমরা হয়তো অপারেশন করলাম, পরবর্তীতে আমরা তাকে রেডিওথেরাপি দিচ্ছি, এক্সটার্নাল বিম রেডিওথেরাপি, যেটা আমরা বলি যে রেডিয়েশন থেরাপি দিলে একদম ভালো হয়ে যাচ্ছে স্টেজ অনুযায়ী। আচ্ছা, কিন্তু এটা বরং ওই দিক থেকে সুবিধা যে হ্যাঁ, ওই যে রেডিওথেরাপির সাইড ইফেক্টগুলো এখানে কিচ্ছু নাই। তারপর অনেক সময় অনেক ক্যান্সারে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, ওভারি বা ব্রেস্টে কেমোথেরাপিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়ে যাচ্ছে অনেক। কিন্তু থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমার সাধারণত রেডিওথেরাপি এবং কেমোথেরাপি লাগছে না। ওই রেডিও আয়োডিন যেটা আসলে দরকার সেটি আসলে নাই, সেটাই পাওয়া যাচ্ছে। আব্দুল করিম, আপনার কাছে জানতে চাইবো যে আমি আপনার কাছেই প্রথম শুনেছি এই বিষয়ে যে এরকম একটি সংকট তৈরি হয়েছে। আপনি আমাদের জানাবেন যে এই সংকটটা কবে থেকে তৈরি হলো, কেন তৈরি হলো, এর হিস্ট্রি আপনি জানেন কিনা? আমি যতটুকু জানি যে এটা প্রায় 6 মাস ধরে কিন্তু এই সংকটটা চলতেছে। কারণ আমি কিভাবে জানলাম হলো আমারই রুগীগুলা আমি যখন অপারেশন করে দিয়েছি হয়তো সরকারি প্রতিষ্ঠানে অথবা প্রাইভেট প্রতিষ্ঠানে, ওই রুগীকে যখন আমি বললাম যে আপনি আপনার পার্শ্ববর্তী যে পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে, যেমন ওনার পার্শ্ববর্তী হলো সিলেট, উনি সিলেট গেছেন, বা যিনি হলে খুলনা আছে, খুলনা মেডিকেল কলেজের সাথে যে পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে ওখানে যাবে। তারপর আমি এভাবে দেখলাম বেশ কিছু রুগী আবার ফেরত আসতেছে আমার কাছে, কী ব্যাপার রেডিও আয়োডিন থেরাপি নিলেন না আপনি? বলতেছে আমরা তো যোগাযোগ করছি, যোগাযোগ করার পর ওরা বলতেছে 1 মাস পরে যোগাযোগ করার জন্য। পরে আবার গেলাম, আবার যাওয়ার পর ওরা বলতেছে আবার 1 মাস পরে এসে খবর নেবেন আপনারা। মানে তাও ওরা কনফার্ম করতে পারতেছে না যে না অমুক সময়ে আমাদের রেডিও আয়োডিন বা রেডিও আইসোটোপটা আসতেছে।
আপনারা জাস্ট খবরটা নিয়ে যাবেন। তো এইরকম করে আমার কাছে মনে হচ্ছে কমপক্ষে 6 মাস হবে এই রেডিওআয়োডিন থেরাপি পাচ্ছে না। থাইরয়েড ক্যান্সারের সবচেয়ে মানে সব ক্যান্সারের মধ্যে থাইরয়েড ক্যান্সারের মানে প্রগনোসিস বলি, যেটা আমরা ফলাফল বলি, এটা খুবই ভালো। সব ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভালো হলো থাইরয়েড ক্যান্সার। আমরা যদি সুন্দর একটা সার্জারি করে দিতে পারি, সার্জারির পরবর্তী যদি আমরা রেডিওআয়োডিন থেরাপি দিয়ে দিতে পারি, তাহলে এই রোগী অনেক দিন বেঁচে থাকে। তো এখন ব্যাপারটা হলো কি, ক্যান্সার চিকিৎসায় কিন্তু কয়েকটা চিকিৎসা পদ্ধতি আছে, সার্জারি, থাইরয়েডের ক্ষেত্রে রেডিওআয়োডিন থেরাপি, এবং অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেটা প্রফেসর নুরুল ফাত্তার রুমি বলছিলেন, রেডিয়েশন থেরাপি, তারপর হলো কেমোথেরাপি, এবং বর্তমান হলো ইমিউনোথেরাপি। তো ওই জিনিসগুলোর সংকট আসলে আমাদের দেশে এখন নাই, কিন্তু রেডিওআয়োডিন থেরাপির সংকট প্রচণ্ডভাবে হচ্ছে গত 6 মাস যাবত। আপনি কি কোনোভাবে জানেন যে মানে এই সংকটটা কেন তৈরি হয়েছে, সেটা কি কোনো আঁচ পেয়েছেন বা জানেন কিনা, মানে কোনো গল্প বা কিছু? আমি কিছুটা গল্প শুনছি যে এরকম মানে বিগত বেশ কিছুদিন ধরে একটা মানে যারা এই ডাইটা সাপ্লাই দিচ্ছে তারা চাচ্ছে যে এটা একটা সিন্ডিকেট ভেঙে নতুন কাউকে, নতুন ভেন্ডর নিয়োগ করতে, এবং নিয়োগ করছে। নিয়োগ করার পর মনে হচ্ছে ওই ভেন্ডরও তাদেরকে ঠিক মতো ডাইটা সাপ্লাই দিতে পারছে, হয়তো ভেন্ডর যাকে সিলেক্ট করা হয়েছে তিনি হয়তো উপযুক্ত না, এমন হতে পারে। হ্যাঁ, সাপ্লাই দিতে পারতেছে না, এই জন্য এই সংকটটা তৈরি হচ্ছে। তো যাই হোক, যে সংকটে হোক, এটা তো সমাধান করতে হবে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা আণবিক শক্তি কমিশন, এটা টোটালি তাদের নিয়ন্ত্রণে। যদি এমন হতো যে আমাদের দেশে প্রাইভেট প্রতিষ্ঠান আছে, অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, তারা তো চাইলে এটা আনতে পারত, প্রাইভেট প্রতিষ্ঠানে যদি অনুমতি দেওয়া হতো, তাহলে তারাও কিন্তু আনতে পারতো, এবং রোগীগুলা কিন্তু ওখান থেকেও কিন্তু রেডিওআয়োডিন থেরাপি নিতে পারতো। তারা কিন্তু এটা প্রাইভেট সেক্টরও কিন্তু অনুমোদন দেয়নি। আমি অধ্যাপক রুমি আপনার কাছে জানতে চাই যে এই রকম রেডিওআয়োডিন থেরাপির মতো অন্য যা কিছু, সেটিও কি ওই কোনো না কোনো কমিশনের আন্ডারে কি এরকম এক হাতে নেয়া, নাকি সেগুলো বেসরকারিভাবে আনতে পারে, এরকম নিয়ম কি আসলে? না, যেমন অন্য থেরাপি, যেমন রেডিওথেরাপি, সেটা বেসরকারি পর্যায়ে সারা বাংলাদেশে যথেষ্ট উন্নত হয়ে গেছে। সেটা এককভাবে কোনো একটা কমিশনের নিয়ন্ত্রণে নেই, যার ফলে একইভাবে কেমোথেরাপির যে ওষুধগুলো বাজারে অ্যাভেলেবল। যেমন আমি তো কথা বলেছিলাম একজনের সাথে, এখন যেমন আমি এখন ল্যাবে প্র্যাকটিস করছি, আমি এবং ডক্টর করিম। ল্যাবের কর্তৃপক্ষ যদি আণবিক শক্তি কমিশনে অ্যাপ্লিকেশন করে যে আমাদেরকেও আনতে দেওয়া হোক, এটা স্টাফ, এটা আসলে সরকার মানে একটা নীতি নির্ধারক ব্যাপার আছে। এটা আসলে তারা চেয়েছে কিন্তু এখন অনুমতি পান না, এরকম নাকি চাই না? সঠিক চেয়েছে কিনা আমি এই মুহূর্তে বলতে আপনি জানেন না। আমরা আসবো ছোট্ট একটু বিরতি নিয়ে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার আব্দুল করিম, আপনার কাছে জানতে চাই যে আপনারা যাদের সার্জারি এখন পর্যন্ত করেছেন 6 মাস আগে বা 3 মাস আগে, ওই রোগীদের কেউ কি আপনাদের কাছে এসেছে যে তাদের নতুন করে সমস্যা হচ্ছে বা তারা আবার ক্যান্সারে জড়িয়ে গেল কিনা, এরকম কোনো আঁচ আপনারা দুজনের কেউ পেয়েছেন কিনা? না, এখন পর্যন্ত আমি কোনো রোগীর পাইনি। কিন্তু একটা ব্যাপার কি আপনি সবসময় খেয়াল করবেন, ক্যান্সার তো এমনি একটা শুনলেই কিন্তু খুব আতঙ্কের একটা নাম, এবং ক্যান্সার ফিরে আসার যে কত গল্প, এটা আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানি। আচ্ছা, এখন ক্যান্সার চিকিৎসা কিন্তু হয়ে গেল, তার মানে অর্ধেক চিকিৎসা হলো, পুরো চিকিৎসা হয় না। মানে প্রতিনিয়ত সেটা একটা উদ্বিগ্নতার মধ্যে থাকে, তার পরিবার, তার আশেপাশে আত্মীয় স্বজন সবাই উদ্বিগ্নতার মধ্যে থাকে, আমরা নিজেরা থাকি। যদিও 6 মাসের মধ্যে আমি কোনো রোগীরে এখনো পাইনি যে অসুখটা ব্যাক হয়তো সে আসে নাই, হয়তো মানে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি হয়তো বুঝতেই পারেননি, আরো হয়তো পরে আমরা অপারেশন করেছি। কারণ আমাদের তো নিয়ম হচ্ছে যে কোনো ক্যান্সার রোগী পরবর্তীতে চেক আপে থাকবে, ফলো আপে থাকবে। তা আমাদের এই ক্ষেত্রে আমাদের দেশে কিছু রোগীরও একটু কিছুটা থাকে, হয়তো টাইম টু টাইম তারা ফলো আপ আসতে পারছে না, আর তারা অনেকে হতাশ হয়ে মাঝে মাঝে ফোন করে বলে, স্যার এখনো তো পাচ্ছি না ওষুধ, কবে আসবো, আপনি খবর পেয়েছেন স্যার? আমি বলছি হ্যাঁ, আমরা খবর নিচ্ছি। এইভাবে চলছে আর কি। মানে আপনি এই 2 মাসে সার্জারির পরে মানে আপনার মতো আরো কতজনকে এরকম দেখেছেন যে যারা নিয়মিতভাবে যোগাযোগ করছে, কথা বলছে বা আপনি চেনেন, তাদের অবস্থা একটু বলেন? স্যার অসংখ্য, স্যার পিজিতে বলেন, আর সিলেটে আপনার যে পরমাণু শক্তি ওইখানে অনেক লোক সেম ভুক্তভোগী, আমার মতোই সেম সমস্যা। ওদের এই একটা আতঙ্ক কাজ করতেছে, যেমন আমার করতেছে। এই ক্যান্সার ওষুধটা যদি ক্যাপসুলটা না পাই, তো একটা এরকম মনে উদ্দার সাথে হয়তো মারা যেতে পারি। অনেকে বলে ক্যান্সার তো এই ওষুধটা না পেলে আপনি মারা যাবেন, ডিরেক্টলি এরকম বলছে। কিন্তু আপনার এই সার্জারি পর্যন্ত
আপনার টোটাল এই চিকিৎসা পর্যন্ত আসতে? যেমন ওইটা হয়তো একটা হয়তো দাম আছে 50,000 বা 30,000 হোয়াটএভার, কিন্তু এর আগে পর্যন্ত এই ক্যান্সার এত দূর পর্যন্ত চিকিৎসা পেতে আপনার কেমন খরচ হয়েছে, বা কতদিন ধরে আপনি এই ক্যান্সারের সঙ্গে লড়ছেন? স্যার প্রায় 3 মাসের উপরে গেছে, প্রায় স্যার 2.5 লাখের উপরে চলে গেছে খরচ হয়েছে শুধুমাত্র আপনি ওই একটা ওষুধের জন্য অপেক্ষা করে আছেন। জি স্যার। আমি অধ্যাপক রুমি আপনার কাছে জানতে চাই যে এই ওষুধটার দাম এমনি কত টাকা দিয়ে ওষুধটা কেনে, আর এই ওষুধ যারা পাচ্ছেন না তারা আসলে এখন কি করছেন? তারা কি সবাই কি বসে আছেন আহমদ আলীর মতো, না কেউ কেউ দেশের বাইরে থেকে নিয়ে আসার চেষ্টা করছেন বা যেতে পারছেন না? এই সংকটটা আরো কত ভয়াবহ হয়েছে? নাম্বার 1 হচ্ছে যে আমার কিছু ব্যক্তিগত পেশেন্ট তারা দেশের বাইরে চলে গেছে গেছে এই অলরেডি থেরাপির জন্য। হ্যাঁ, এটা কি শুধু ভারতে গেছে না অন্যান্য দেশেও গেছে? যারা বেশি আর্থিকভাবে সচ্ছল তারা থাইল্যান্ড, সিঙ্গাপুরে গেছে। নর্মালি হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা করি কি যে রেডিওআয়োডিন থেরাপিটা দেওয়া হয় পরমাণু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে। ওরা আমাদের থাইরয়েডের অপারেশন করা রোগীকে তারা এন্ট্রি করে এনলিস্ট করে কিছু আবার ওই পরমাণু চিকিৎসা কেন্দ্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সব রেডি করে। রেডি করার পরে পেশেন্টকে যখন বলা হবে আমি আপনাকে এই ক্যাপসুলটি খাইয়ে দেব, আচ্ছা, তখন এটা একটা তেজস্ক্রিয় ক্যাপসুল। তখন রোগীকে অফিসিয়ালি 5 দিন একটা রুমে থাকতে হবে, একটা ঘরে, আবদ্ধ ঘরে, তাই? যেখানে কেউ প্রবেশ করবে না। ও, কারণ আচ্ছা। ওই যে ক্যাপসুলটা ওটা বিকরিত হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, ফলে যদি কেউ সেইভাবে ঢুকে তাহলে কিন্তু তিনিও রেডিয়েশনে আক্রান্ত হতে পারেন, যার ফলে একটা মানে এই কারণে হয়তো তারা অন্য কারো কাছে ছাড়েনি, এটাও একটা কারণ হয়তো। এটাও হতে পারে। জি। আর একটা রেডিয়েশন সেফটি ব্যাপার আছে যে তাকে আমরা সাধারণত যেমন ঢাকা মেডিকেল যেটা মানে ক্যাম্পাস সংলগ্ন যে পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে, ওনারা সরকারিভাবেই একটা চার্জ রাখে সম্ভবত 25,000 টাকা এক ক্যাপসুল খাওয়ানো, এবং তারা ধানমন্ডিতে একটা বেসরকারি ক্লিনিকের সাথে তারা অফিসিয়ালি চুক্তিবদ্ধ রয়েছে। সেখানে পেশেন্ট 5 দিন থাকবে, খাওয়া দাওয়া ইত্যাদি মিলে প্রায় 25 থেকে 30,000, বা একটু ভালো কেবিন নিলে হয়তো 45,000 টাকার মতো এরকম একটা ব্যয় খরচ হয়। আমি মোহাম্মদ আব্দুল করিম আপনার কাছে একটু জানতে চাইবো যে এটি বাংলাদেশে এক্স্যাক্টলি কত টাকায় পাওয়া যাচ্ছে? আপনি ভালো বলতে পারবেন, কত টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এরকম কিছু বলেছে কিনা, কোনো ফর্ম পূরণ বা কিছু? জি স্যার, ওইটা একটা দাম আছে আপনার 3500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত। 3500 থেকে, জি, মানে 15,000 ডোজের ভ্যারিয়েশন আর কি। জি জি। আপনি আরেকটু পরিষ্কার করতে হয়তো পারবেন। আচ্ছা, কমপ্লিট প্যাকেজ ওই যে প্রফেসর রুমি যেটা বললেন, আসলে ওই যে ওরা কোনো একটা প্রাইভেট ক্লিনিকের সাথে ওরা মানে তার তো চুক্তিবদ্ধ। থাকারও ব্যাপার আছে 5 থাকা- দিনের। কারণটা কি, তাকে 5 দিন কিন্তু আলাদা করে রাখতে হবে। ওই যে বিকরিত হচ্ছে, যে তেজস্ক্রিয়তা বিকরিত হচ্ছে। আরেকটা ব্যাপার আপনি যে বললেন, হয়তো বা এই কারণে তারা প্রাইভেটলি ছাড়তেছে কিনা। ছাড়তে চায় না, যে আমি ছোট্ট একটা এর মধ্যে ছোট্ট একটা গল্প বলি। একসময় দেখেন TNT ফোন মানে কি যে হয়রানি করছে আমাদেরকে, 20,000 30,000 টাকা সে 20 বছর আগে লাগতো। জি। যখন ওপেন হয়ে গেল, বিভিন্ন মোবাইল চলে আসলো, সব দাম কমে গেল। হ্যাঁ দাম কমে গেল, মানে যোগাযোগ ব্যবস্থা ইজি হলো। আমার মতে এটা পারবে, অবশ্যই পারবে। হ্যাঁ, মানে বড় বড় কোম্পানিগুলোরে দিলে। কিন্তু এটাও তো ঠিক, আমি আপনার কাছে যেটি জানতে চাই যে মানে যত টাকায় এটি দেয়া হচ্ছে বাংলাদেশে, এটা অবশ্যই একটা অ্যাফোর্ডেবল প্রাইস এবং এটা ভর্তুকি মূল্যে দেয়া হচ্ছে। অবশ্যই। কিন্তু এটি বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে বা অন্যান্য দেশে আনুমানিক কত টাকায় কিনছে, এটা কত পার্থক্য? আমার একটা রোগী, যেমন আমার একটা রোগী সে ইন্ডিয়াতে যোগাযোগ করছে। হ্যাঁ, তো ইন্ডিয়াতে যোগাযোগ, আমার 2টা রোগী, আমি পাশাপাশি বলি তাহলে ক্লিয়ার হবেন আপনি। তো সে বলছে সে ইন্ডিয়াতে যোগাযোগ করছে, প্রায় তার সে যেটা বললো 4.5 লাখ টাকার মতো তার খরচ। 4.5 লাখ, এক 35 থেকে 4.5 লাখ। আর আরেকটা ব্যাপার হলো, ইন্ডিয়াতে সরকারি হসপিটাল যেমন টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে, আমারই আরেকটা রোগী অপারেশন করছে, অপারেশন পরবর্তী সে ওখানে রেডিওআয়োডিন থেরাপি নিচ্ছে, ওখানে মাত্র 500 থেকে 1000 রুপি, মানে গভর্নমেন্টের সাবসিডি রেটে সে ওখানে পাইছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের দেশে হয়তো প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট সেক্টর তো নিশ্চয়ই ভ্যারিয়েশন হবে। আবার যেহেতু কন্ট্রোলিংটা আণবিক শক্তি কমিশন কন্ট্রোলিং যদি রেখে দেয়, বা গভর্নমেন্ট যদি সাবসিডি রাখে, প্রাইভেট সাবসিডি কেন, যদি সে বলে দেয় যে বেসরকারি আপনি নিতে পারবেন কিন্তু এত টাকার বেশি নিতে পারবেন নেওয়া যাবে না, না, একটা তো দামাদামি বা Ceiling দিয়ে নিজেদের মধ্যে দিবে। একটা ইয়ে হতে পারে আর কি, কিন্তু তাহলে সম্ভব প্রাইভেট সেক্টরও সম্ভব। আচ্ছা, অধ্যাপক রুমি, আপনি কি আমাকে একটু বলতে পারেন যে এটির দায়িত্বে আসলে কারা আছে, এটির আসলে দায়িত্ব কে নেবে? এটা নিয়ে আসার ব্যাপারে কোনো চেষ্টা বা কিছু, মানে খুব ভালো হতো যদি আমরা কর্তৃপক্ষ কাউকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মানে এটির ব্যাপারে কোনো চেষ্টা চলছে কিনা বা কি অবস্থায় আছে আপনি জানেন কিনা? হ্যাঁ, আমাদের আণবিক শক্তি কমিশন এটাই হচ্ছে তার রেগুলেটরি বডি।
আণবিক শক্তি কমিশন, তারা পরমাণু চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আছে, সেখানকার যে বোর্ড তারাই। আমি এটুকু শুনেছি যে তারা একটা আগের টেন্ডারটা হয়নি, তারা একটা নতুন টেন্ডার আর ইমার্জেন্সি টেন্ডারও তারা পাঠিয়েছেন, সো দ্যাট ওষুধ চলে আসবে। এই যে যাদের 6 মাস 5 মাস হয়ে গেছে, বেশি সময় পার হয়ে গেছে, বা যেই টাইম লিমিটের কথা আপনারা বলছিলেন যে ডোজটি এত থেকে এত সপ্তাহের মধ্যে নেওয়া উচিত, মানে ওই সময়টা যারা পার করে ফেলেছে তাদের ব্যাপারে পরামর্শ কি? আচ্ছা, এটা আরেকটা ব্যাপার হলো, এই থাইরয়েড ক্যান্সার রোগীগুলোর আমরা অপারেশন পরবর্তী কিন্তু এই যে শরীরে থাইরয়েড গ্রন্থি নাই, মানে হরমোন নিঃসৃত হচ্ছে না, তাহলে এটা আমাকে বাইরে থেকে খাইতে হয়। ট্যাবলেটটা প্রতিনিয়তই খেতে হবে, প্রত্যেকদিন সকালে খেতে হবে, খালি পেটে খেতে হবে। তো এখন যাদেরকে আমরা রেডিও আয়োডিন চিকিৎসা দিব তাদেরকে আমরা বলি যে আপনি এই ট্যাবলেটটা খাবেন না। এই ট্যাবলেটটা না খেয়ে তাহলে ওই যে মানে যেই কোষগুলো আছে মাইক্রোস্কোপিক কোষগুলো, ওইগুলো বেশি বেশি ক্ষুধার্ত হবে বা হাংরি হবে, বেশি বেশি আয়োডিন ইনটেক করবে, তাড়াতাড়ি মারা যাবে। এখন এমন হয়েছে বেশ কিছু রুগী এই যে তাদের যে রেডিও আয়োডিন অ্যাবলেশন দেরি হচ্ছে, তারা যে এই ট্যাবলেটটা শুরু করতে হবে, অনেকগুলো কিন্তু রুগীর কাছে এই তথ্যটাও নাই, যেটা হলো সবচেয়ে বড় ডেঞ্জারাস। যেমন আমারই একটা রুগী আমার কাছে আসছে, তার কাছে খুবই দুর্বল লাগতেছে, খুবই উইক লাগতেছে। আমি বললাম কী ব্যাপার? বলতে স্যার আমি তো রেডিও আয়োডিন পাচ্ছি না। তো আমি বলছি আপনি রেডিও আয়োডিন পাচ্ছেন না, কিন্তু আপনার তো ট্যাবলেট খাইতে হবে। রেডিও আয়োডিন না পাইলেও ট্যাবলেটটা শুরু করতে হবে, পরে যখন আপনি রেডিও আয়োডিন পাবেন তার ঠিক 1 মাস আগে বন্ধ করে দেবেন। তো পরে সেই ওই ট্যাবলেটটা শুরু করছে। মানে এই প্রপারলি ইনফরমেশনটাও কিন্তু অনেক রুগীরা পাচ্ছে না। ধন্যবাদ আহমদ আলী। আপনার কাছে আমি শেষ প্রশ্নটি করতে চাই যে আপনি কি জেনেছেন যে কেন আপনি থাইরয়েড ক্যান্সার আক্রান্ত হলেন, বা চিকিৎসকরা আপনাকে কি বলেছে? এটা জানি নাই স্যার কীভাবে হয়েছে বা হলো, এটা আমি জানি নাই। তবে ওই স্যার যে বলছেন এই ট্যাবলেটটা কিন্তু আমি খাচ্ছি, ওই যে হরমোনের যে একটা 3টা একসাথে খালি পেটে খাচ্ছি কন্টিনিউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে আমাদের অনুষ্ঠান থেকে এখন বিদায় দিচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে বিরতির পরে যুক্ত হচ্ছেন আরও একজন থাইরয়েড ক্যান্সারের রোগী। আমরা তার কাছেও নতুন অভিজ্ঞতার কথা শুনব। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে এলাম আরও একজন থাইরয়েড ক্যান্সার রোগী, তার কাছে অভিজ্ঞতা শুনবো। আমাদের সঙ্গে আছেন আমিনুর রহমান। আপনার কাছে জানতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে, যে আপনি কবে থাইরয়েড ক্যান্সারে মানে সুস্থ হবার জন্য সার্জারি করেছেন, এবং আপনি একই এই রেডিও আয়োডিন থেরাপি নিয়ে কী ধরনের বিড়ম্বনায় পড়েছেন? আমি এপ্রিলের 19 তারিখে অপারেশনটা করাইছি। তার 15-20 দিন পর আমি ঢাকা মেডিকেলও গেছিলাম, ঢাকা পিজিতে গেছি, ওখানে তাদের থেরাপির জন্য করছিলাম। তারা বলতেছে কিছু কিছু আমার থেরাপি করাইছে, যেটা ওষুধ খাওয়াই আর পরীক্ষা টিকা করাইছে, বলছে তারপর 1 মাস পরে আসতে। তো 1 মাস করতে করতে আজকে জুলাই চলে আসলো, জুলাই শেষ, এপ্রিল, মে, জুন, এইভাবে এরাই করতেছিল। আপনার ক্যান্সার পরবর্তী কোনো সমস্যা ফিল করছেন নতুন করে? আবার সমস্যা তো কিছু হচ্ছে, শরীরে শারীরিক দুর্বলতা হচ্ছে কিছুটা, কিন্তু কারণ জানেন না কি হচ্ছে না হচ্ছে, বা হয়তো এটা হতেও পারে সার্জারির পরে। আমি অধ্যাপক রুমি আপনার কাছে একটু জানতে চাই যে থাইরয়েড ক্যান্সারকে, মানে ক্যান্সার তো জিনিসটাই খারাপ, কিন্তু অন্যান্য ক্যান্সারের থেকে একটু ভালো বলা হয় আর কি। যেমন আমরা লিভারকে যেমন অন্যান্য অঙ্গের মধ্যে বলি, তার অনেক সহ্য ক্ষমতা বেশি আর কি। থাইরয়েড ক্যান্সারের ধরনটা কি, বা বাংলাদেশে থাইরয়েড ক্যান্সারের প্রেক্ষাপটটা যদি বলেন, পরিস্থিতিটা যদি একটু বলেন। এক্স্যাক্টলি, যেমন আমরা সবসময় বলে থাকি যে আগে বলতাম ক্যান্সার নো অ্যান্সার, এখন বলছে ইয়েস ক্যান্সার মেনি অ্যান্সার। এই মেনি অ্যান্সারের মধ্যে থাইরয়েড ক্যান্সারের যে আমাদের 4-5টা টাইপ আছে, তাতে দেখা যায় বেশিরভাগ থাইরয়েড ক্যান্সারগুলো ইনশাল্লাহ অলমোস্ট 99 থেকে 95 থেকে 100% নিরাময়যোগ্য। আচ্ছা, 100%? অলমোস্ট 100%। কেন? মোস্ট কমন ক্যান্সার হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, তারপরে ফলিকুলার কার্সিনোমা। যদি আমরা সাধারণত ক্যান্সারটা 4টা স্টেজে ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4। 1, 2 স্টেজ যেগুলো আছে, সার্জারি অপারেশন করে দিলাম সুন্দর করে, এবং পরবর্তীতে রেডিও আয়োডিন থেরাপি পেলে আমরা বলে থাকি যে 100% নিরাময়। এটাকে বলা হয় প্রগনোসিস। অপারেশন পরবর্তীতে 5 বছর পর্যন্ত পেশেন্ট যদি সুস্থ থাকে, এটাকে বলা হচ্ছে 100%। থাইরয়েড ক্যান্সার রোগী আমরা সাক্ষাৎকার, আমরা কথাবার্তা শুনলাম, দুজনই কিন্তু পুরুষ রোগী। কিন্তু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই থাইরয়েড ক্যান্সারটা হচ্ছে মহিলাদের অনেক বেশি,
পার্সেন্টেজ কত কম বেশি? 3:1, মানে মহিলাদেরই বেশি আসলে। বেশি, আচ্ছা। থাইরয়েড অসুখটাও মহিলাদের বেশি, থাইরয়েড ক্যান্সারটাও মহিলাদের বেশি। আচ্ছা। আর যেটা আমাদের থাইরয়েড ক্যান্সার আমাদের দেশে কেন হচ্ছে, অ্যাজ এ হোল ক্যান্সার কেন হচ্ছে, আমরা তো আগে চিন্তা করি যে এটিওলজি, আমরা বলি আগে বলতাম কি যে এক্স্যাক্ট এটিওলজি আননোন, কিন্তু এখন বলা হচ্ছে মূলত আমাদের যে সেল কোষ, তার ভিতরে ডিএনএ রয়েছে, সেখানে একটা চেঞ্জ হয়, বলছি মিউটেশন। এই মিউটেশনের কারণে আলটিমেটলি ক্যান্সারটা তৈরি হচ্ছে। কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন আমরা বলেছি যে একটা রেডিয়েশন হিস্ট্রি, যেমন এই যে নাগাসাকি হিরোশিমাতে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, রাশিয়াতে চেরনোবিলে অ্যাটমিক এক্সপ্লোশন হয়েছিল। অর্থাৎ কোনো মানুষ যদি রেডিয়েশন পায় বারবার, একটা সিম্পল যে এক্সরে করা হচ্ছে এটা কিন্তু একটা রেডিয়েশন। এই জন্য আমি কিন্তু আমার যারা ছোট ছোট বাচ্চা রুগী আছে, সিম্পল যে অ্যাডেনয়েড থাকে, অনেক অনেক বাচ্চার মা বাবা প্রতি মাসে মাসে একটা করে এক্সরে করে নিয়ে আসে, এটা কিন্তু মানা করে দিই আমি, কারণ এই রেডিয়েশন এক্সরেগুলো একটা রেডিয়েশন, এটা একটা ফ্যাক্টর রয়েছে। আর একটা ফ্যাক্টর রয়েছে যে ফ্যামিলিয়াল ফ্যাক্টর, যেমন একটা মা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সেই পরিবারের যে মেয়ে রয়েছে তারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যেহেতু এমনিতে এটি মহিলাদের বেশি, পার্সেন্টেজ বেশি। হ্যাঁ হ্যাঁ, প্লাস ফ্যামিলিয়াল হিস্ট্রি রয়েছে, আরও কিছু ফ্যাক্টর রয়েছে। আব্দুল করিম, আপনার কাছে জানতে চাই যে থাইরয়েড এতটাই জটিল এবং গভীর একটি সমস্যা, মানে আমার সন্তান জন্মের পরে আমাকে সবার আগে পরামর্শ দিয়েছে চিকিৎসকরা থাইরয়েড স্ক্রিনিং এর জন্য। মানে এটি কেন এত গুরুত্বপূর্ণ, আর কেনই বা নারীদের ক্ষেত্রে তারা সাফারার বেশি হচ্ছে, যদি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ। আরেকটা ব্যাপার হলো প্রফেসর নুরুল ফাত্তার রুমি যে দুইটা কারণ অলরেডি উনি বলে ফেলছেন। আরেকটা কারণ হলো, ধরেন গলাতে কারো ক্যান্সার হয়েছে, তাহলে তার রেডিয়েশন দেওয়া লাগে, রেডিওথেরাপি দেওয়া লাগে। এই সমস্ত রোগীদেরও কিন্তু থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা সাধারণত বেশি থাকে। তো এখন পরবর্তী কোশ্চেনে আসলে হলো কেন এত গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থিটা। কারণ থাইরয়েড গ্রন্থি থেকে যেই হরমোন নিঃসৃত হয় ওটা হলো থাইরয়েড হরমোন। এই থাইরয়েড হরমোন শরীরে বিপাকীয় প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের এখন খুব মানে রিকমেন্ড করা হয় যে মানে বাচ্চা, এক হলো গর্ভধারণের সাথে সাথে মাদেরও ওই থাইরয়েড হরমোনের টেস্ট করানোর জন্য, এবং বাচ্চা হওয়ার সাথে সাথেও কিন্তু থাইরয়েড হরমোন দেখার জন্য। কারণ ওই বাচ্চার যদি থাইরয়েড হরমোন যদি কম থাকে বা কম নিঃসৃত হয়, তাহলে ওই বাচ্চার কিন্তু ঠিকমতো সেই বেড়ে উঠবে না, তার গঠন ঠিকমতো হবে না, তার বুদ্ধি বা আইকিউ লেভেলও কিন্তু অনেক কম হবে। আর আরেকটা যেটা ব্যাপার হলো, যেটা বলা হয়েছে যে 3:1, মহিলাদের সাধারণত থাইরয়েড ক্যান্সারের হার সবচেয়ে বেশি। যদি আমাদের এখানে দুজনে পুরুষ রোগী আসছে, আমরা আমাদের প্র্যাকটিসেও কিন্তু আমরা মহিলাদেরকে খুব পাই, কিন্তু এটা এখন পর্যন্ত একদম একজাক্ট কারণটা আসলে জানা যায় না, জেনেটিক কারণ কি কারণ, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই কি কারণে মহিলাদের এত বেশি থাইরয়েড ক্যান্সার হচ্ছে। আমিনুর রহমান, আপনার কাছে করতে চাই যে এই মহিলাদের ইস্ট্রোজেন হরমোন যেটা আছে, এটাকে একটা গবেষণায় বলছে ওটা একটা ফ্যাক্টর। আর আমাদের আমার সহকর্মী ডক্টর করিম সুন্দর করে সে ব্যাখ্যা করেছে, যেগুলো থাইরয়েড হরমোনের মেইন কাজ হচ্ছে আমাদের, যেমন সুদমান বলেছে বিপাকীয়, বিভিন্ন আমাদের রেসপিরেটরি সেন্টার, কার্ডিয়াক সেন্টার, সেটাকেও তারা কন্ট্রোলে সাহায্য করে। আর বিশেষ করে আমাদের চিন্তা, চেতনা, বুদ্ধি, এখানেও সে ফ্যাক্টর ইউজ করে, যার ফলে যারা থাইরয়েডের হরমোন কম থাকে তারা কিন্তু একটু বোকা বোকা বা একটু আর কি বটে, মানে যেটি আসলে আইকিউ কমে যায়, বাবা মায়েরা খুব দ্রুতই টের পেয়ে যায়। আমিনুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনার এই ক্যান্সার কেন হয়েছে, বা কতদিন থেকে ক্যান্সারের সঙ্গে ভুগছেন, বা মানে এটি তাড়াতাড়িতে একটা সমাধান হয়েছে, মানে সেটি নিয়ে একটা স্বস্তির মধ্যে আছেন কিনা? আমার এটা ধরা পড়ছে তার কতদিন পরে আমি অপারেশনটা করাইছি সারে দিয়ে। বা আপনার পরিবারে কেউ আক্রান্ত এরকম না না, কেউ আক্রান্ত নাই, শুধু আমারই এটাই ধরা পড়ছে। আচ্ছা, তো মানে এত দ্রুত ভালো হয়ে যাবে, মানে সেটি কি প্রত্যাশা করেছিলেন? ক্যান্সার শোনার পরে আসলে কি অবস্থায় পড়েছিলেন আপনি? ক্যান্সার শোনার পর তো মানুষ সবাই আতঙ্কিত থাকে, তার একটা আতঙ্ক আছে যে জীবাণুটা আমাদের ভিতরে আসছে, এই জীবাণুটা ধ্বংস করার জন্য ওষুধটার জন্য আমি যে কয়েকটা হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, পাইতেছি না, সেজন্য তো একটু লাগতেছে যে কবে আসবে। এই কি কি লক্ষণ আপনার ছিল, কিভাবে আপনি বুঝলেন যে আপনার এই ধরনের একটি সমস্যা আছে, বা পরে জানলেন ক্যান্সার? না, প্রথম আমি হঠাৎ একদিন দেখলাম আমার এখানে
খোলা ছিল, একটা ক্যান্সার টিউমার ছিল এখানে একটা আচ্ছা টিউমারটা। তখন আমি এটা ঢাকা মেডিকেলে গেলাম, এক ডাক্তারের সাথেই করলাম। তখন ওখানে একটা পরীক্ষা করাইলো, ওই পরীক্ষার পর তারা বায়োপসি করা আসে, পর দেখলো যে এটা ক্যান্সারেরই। তখন আমি আরও দু একজন ডাক্তারের সাথে পরামর্শ করলাম, তারপর ডাক্তার আব্দুল কলিম স্যারের সাথে যোগাযোগ করে আমি এই অপারেশনটা করি তার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতিটি আলোচনায় ফিরছি। অধ্যাপক রুমি, আপনার কাছে জানবো যে নাক কান গলার সার্জন যারা, তারাই থাইরয়েড ক্যান্সারের সার্জারি করছেন, কিন্তু আমরা ক্যান্সারের সার্জন বলতে তো জেনারেল সার্জনরাও নানান ধরনের সার্জারি করে থাকে, মানে এই সার্জারিটা কি শুধু আপনারা করেন কিনা বা আর কেউ করে কিনা? যদি আমরা আমাদের মেডিকেল চিকিৎসার ইতিহাস চিন্তা করি, জি, একটা পর্যায় ছিল যখন MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এই ডিগ্রি নিয়ে আগের জমানায় একজন চিকিৎসক মেডিসিন চিকিৎসা করতেন এবং সব বড় বড় তারা যতটুকু পারেন অপারেশনও করেছেন আজ থেকে 100 বছর আগে। পর্যায়ক্রমে সার্জন হয়ে গেলেন, তারা স্পেসিফিক সার্জারি করছেন, জি, আর মেডিসিনের চিকিৎসকরা মেডিকেল চিকিৎসা দিয়ে থাকেন। সার্জারি যখন প্রথমে শুরু হয়েছিল থাইরয়েড সার্জারি, পরবর্তী তখন আমাদের যারা সার্জন ছিলেন, যাদেরকে আমরা বলি জেনারেল সার্জন, তারা এটা অপারেশন করতেন। জি, কিন্তু কালক্রমে দেখা গেল যে ENT সাবজেক্টটা ইয়ার নোজ থ্রোট সাথে আমরা সংযুক্ত করলাম ENT অ্যান্ড হেড নেক সার্জারি। এই হেড নেক সার্জারি আসাতে তখন এই নেক চলে আসলো থাইরয়েড, এবং এখন বাংলাদেশে মূলত শুধু বাংলাদেশ না, সব জায়গাতেই ENT সার্জনরা এটা বেসিক্যালি এটা অপারেশন করে থাকেন। মানে অন্য কোনো জেনারেল সার্জন বা কেউ আসলে করছেন না, করার রেওয়াজও নাই এখন বাংলাদেশে, একদমই কমে গেছে আর কি। ডাক্তার আব্দুল করিম, আপনার কাছে জানবো যে যাদের সার্জারি পর্যন্ত আশা লাগছে না বা যাদের এই রেডিও আয়োডিন থেরাপিরও কোনো আসলে প্রসঙ্গ নাই, তারা কারা ক্যান্সারের, বা তাদেরকে কত দ্রুত আরোগ্য দেয়া যায়? ধন্যবাদ। যেটা হলো একটা প্রশ্ন আপনি করেছেন, আসলে এই মানে ক্যান্সার সার্জারির জন্য আসলে আলাদা সার্জন আছে, সার্জিক্যাল অনকোলজিস্ট বলি আমরা বলি, বা আমরা ENT থেকেও কিন্তু এখন ভাগ হয়ে কিন্তু হেড এন্ড নেক সার্জন, মানে যারা শুধুমাত্র হেড নেক রিজনের ক্যান্সার সার্জারি নিয়ে কাজ করে। আমাদের দেশেও খুব ভালো সার্জারি হচ্ছে এই সেক্টরে। এবং থাইরয়েড সার্জারি আমি বলবো আমাদের দেশে যে কোনো জেলা লেভেলে আমাদের ENT সার্জনরা কিন্তু খুবই ভালো সার্জারি করতেছে, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্জারি করতেছে, খুবই ভালো সার্জারি করতেছে। এখন যেটা বললেন, আসলে সার্জারি ছাড়া এখানে কিন্তু খুব একটা রোল নাই। এই থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা কিন্তু মেন চিকিৎসা সার্জারি, যদিও কিছু জায়গায় অত্যাধুনিক দুনিয়ায় এখন যেটা বলে 1 সেন্টিমিটারের নিচে হলে আপনি সার্জারি না করেও কিন্তু ফলো আপে রাখতে পারবেন ওই সমস্ত রুগীকে। এখন আসলে আমাদের দেশের ফলো আপ ব্যবস্থা তো আসলে রুগীরা সময় মতো আসতে চায় না, আর যেহেতু আমাদের দেশে ইউনিভার্সাল হেলথ কাভারেজ নাই, স্ক্রিনিং নাই, রুগীরা আসে অনেক দিন পর পর, রুগীদেরকে আমরা আনতে পারি না বলেও কিন্তু 1 সেন্টিমিটার নিচে হলে আমরা কিন্তু অপারেশন করে দিই আমাদের দেশীয় প্রেক্ষাপটে। এখন যেটা ব্যাপার হলো, আসলে সার্জারি ছাড়া এখানে কোনো উপায় নাই, এখানে সার্জারি করতে হবে, আমার অল্টারনেট কোনো অপশন নাই। অধ্যাপক রুমি, আপনার কাছে জানবো যে এই ক্যান্সারের যত রোগী, যেমন আমরা বাংলাদেশে একটা গ্লোবোকেনের একটা তথ্য বলি, এটা মিল হতেও পারে নাও হতে পারে, যে প্রায় লক্ষাধিক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অর্থাৎ তারা চিকিৎসার আওতাতেই আসতে পারছেন না। এই ক্যান্সারের ক্ষেত্রে বাস্তবতাটা কেমন? কতজনই বা আক্রান্ত হচ্ছেন আর কতজনই বা আপনাদের কাছে পর্যন্ত আসতে পারছেন? যেটা আমি একটা খেয়াল করে দেখেছি, আমাদের যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট রয়েছে মহাখালীতে, সেখানে বিভিন্ন ক্যান্সার রোগীরা তারা যাচ্ছেন, গিয়ে তাদের ডাটা এন্ট্রি হচ্ছে, তাদের চিকিৎসা চলছে। সেখানে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে, কারণ থাইরয়েড ক্যান্সারের রোগীরা তারা কিন্তু ম্যাক্সিমামই সেই জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে তারা যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? আমরা ENT সার্জনরা অপারেশন করার পর তাদেরকে আমরা পাঠাচ্ছি পরমাণু চিকিৎসা কেন্দ্রে, তাদের এন্ট্রি সেখানে হচ্ছে। ফলে এই যে থাইরয়েড ক্যান্সার বড় একটা ডাটা কিন্তু ওখানে ওই সেন্ট্রাল ডাটায় পুট আপটা হচ্ছে না। কিন্তু তারপরেও যে সব রোগ আসতে পারতেছে ব্যাপারটা তো তাও না, কারো তো 50,000 টাকা দেওয়ারও ক্ষমতা নেই। তবে আমি যেটা আমাদের ডক্টর করিম বলেছে, যে আল্লাহর রহমতে বাংলাদেশের জেলা পর্যায়ে আমাদের দক্ষ ENT সার্জন হয়েছে, তারা খুব সুন্দর থাইরয়েড অপারেশন করছেন। কথা হচ্ছে যে রোগীর যে অজ্ঞতা, একটা মানুষ যখন ভাবে
আমরা যখন গলায় একটা কোনো ফোলা গলা পেয়েছি, আমরা একটা সুই দিয়ে পরীক্ষা করি এফএনএসি। যখন এফএনএসিতে বলে দিয়েছে ক্যান্সার, এটা হওয়ার পরে কিছু রোগী তারা ভয়ে আতঙ্কিত হয়ে তারা আর চিকিৎসাই করাবে না, তারা কি করবে, ঝাড়ফুঁক হোমিওপ্যাথি চিকিৎসা করাবে। এই রোগী গ্রুপটাই দেখা যাচ্ছে যে 1 বছর ঝাড়ফুঁক হোমিওপ্যাথি বা বিভিন্ন অপচিকিৎসা করে 1 বছর পরে যখন আসছে বা 1.5 বছর পরে আসছে, তখন ক্যান্সারটা অনেক ছড়িয়ে গিয়েছে। যদি যে কোনো ক্যান্সার যদি ছড়িয়ে গিয়ে তারপরে আসে, তখন সেটা কিন্তু সেই রোগীটার জীবনটা বিপন্ন হতে পারে। কিন্তু ডাক্তার আব্দুল করিম, তার মানে কি এই যে এই ক্যান্সারের ক্ষেত্রে মানুষ জেলা থেকেও সেবা পেতে পারে? অবশ্যই পেতে পারে, এবং সহজ তার জন্য, অন্য ক্যান্সার যতটা জটিল হয়ে যায়। এবং রেডিওআয়োডিনও কিন্তু সে জেলা পর্যায়ে, দেখেন সিলেটের থেকে উনি আসছেন, সিলেটেও ব্যবস্থা আছে, চিটাগাং ব্যবস্থা আছে, রাজশাহী ব্যবস্থা আছে। আমি জানতে চাই যে এক্ষেত্রে এই 6 মাসে বা প্রতি মাসে গড়ে এই যে এতগুলো সেন্টার সারা বাংলাদেশে, কত মানুষ এই রেডিও আয়োডিন থেরাপির অভাবে অপেক্ষা করে আছে? এটার কোনো আমার কাছে একদম একজ্যাক্ট, আমি বললাম যে পপুলেশন বেসড স্টাডি নেয়, মানে একজ্যাক্ট যদি ডাটাও না থাকে, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেক মাসে সারা দেশে মানে যারা চিকিৎসা নিচ্ছে, অপারেশন করতেছে, রেডিও আয়োডিনের জন্য অপেক্ষা করতেছে, আমার কাছে মনে হচ্ছে ন্যূনতম 300 রোগী হবে, ন্যূনতম প্রতি মাসে। তাহলে 6 মাসে কতগুলো রোগী জোগাড় আছে? ধরেন আমরা একটু বেশি করেও যদি ধরি, 5000 ধরলাম, তার মধ্যেও যদি 30% 20%ও যদি ক্যান্সার ফিরে আসে, তাহলে তার সমস্ত মানে এই যে প্রচেষ্টা বাঁচার, মানে এটি আসলে বৃথা গেল আর কি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমি কথা বলেছি, যেহেতু ওনারা একটু আশ্বাসও দিয়েছেন, সরকারের প্রতি আপনার কি বলার এই বিষয়ে? কেন এটি 6 মাস পর্যন্ত দেরি হলো? আমার বলা হলো মানে চিকিৎসা আমার অধিকার, মৌলিক অধিকারের মধ্যে একটি, আমি চিকিৎসা পাবই। আমি কেন পাচ্ছি না, এটা হলো আমি অ্যাজ এ চিকিৎসক হিসাবে এটা আমার প্রশ্ন। আর ওনারা যদি মনে করে যে না, ওনারা সাপ্লাই দিতে পারতেছে না, কিন্তু কেন এটা আগে থেকে অ্যাড্রেস করা হলো না? তা আমার সর্বশেষ অনুরোধ, যত দ্রুত সম্ভব এই রেডিও আয়োডিন চিকিৎসাটা বাংলাদেশে আবার পুনরায় শুরু করা হোক, এবং সরকারি পর্যায়ে এবং পাশাপাশি যারা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে, দরকার হলে তারা লিমিট দিয়ে দিবে, এত টাকার উপরে নেওয়া যাবে না আমাদের দেশের রোগীদের কাছ থেকে, প্রাইভেট সেক্টরে এটাকে উন্মুক্ত করে দেওয়া হোক। তাহলে আমার কাছে মনে হচ্ছে একটা প্রতিযোগিতার মাধ্যমে ভালো চিকিৎসা আমাদের দেশে সম্ভব। আমিনুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনারও তো সরকারের কাছে অবশ্যই কিছু বলার আছে। জি, আপনি কি বলতে চান? আমি বলতেছি, আমার মতো অনেক রোগী তো ভুক্তভোগী আছে, আর যারা এত সমর্থন নাই, তার বাইরে থেকে করার এই রোগীটা চিকিৎসা করা সম্ভব না, কিন্তু সরকারিভাবে যদি পাওয়া যায় তো আমাদের জন্য অনেক সুবিধা হবে। আর এটা রুগী তো চিকিৎসা এমনিও তো সরকারিভাবে করতে গেলে প্রায় 40-50 হাজার টাকার খরচ পড়ে যায়। স্যারের কাছে আমি 1 মিনিট একটু শুধু জানতে চাইবো যে কোন কোন লক্ষণ প্রকাশ পেলে খুবই দ্রুত থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আপনাদের কাছে আসা উচিত? যদি একটা মানুষ হঠাৎ করে দেখে যে তার গলাটা ফুলে যাচ্ছে, গলা এখানে ফুলে গেছে সামনে, এটা একটা। 2 নম্বর হচ্ছে তার গলার স্বর ভেঙে গেছে। 3 নম্বর, তার গলার সাইডে একটু ফুলে গেছে বা লিম্ফ নোড ফোলা ফোলা লাগছে। 4 নম্বর, তার খুব অবসাদ, দুর্বল লাগছে, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, ক্লান্তি লাগছে, তার ওজন কমে যাচ্ছে। এই প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলেই দ্রুত উনি নাক কান গলার চিকিৎসার সাথে যোগাযোগ করবেন। তখন আমরা চিকিৎসা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, ক্লিনিক্যাল হিস্ট্রি করে, এক্সামিনেশন করে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার ক্যান্সার ধরতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। 24 পরবর্তী যে বাংলাদেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সব কিছুই বাধাহীন, বৈষম্যহীন বা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ, কিন্তু এই 24 পরবর্তী বাংলাদেশে একটি ওষুধের জন্য 6 মাস ধরে যে অপেক্ষা, আমরা বলতে চাই যেখানে রাষ্ট্র আসলে ব্যর্থ হয়েছে। এটি 6 মাস কেন, এটি 1 মাসের মধ্যেই সরকারের নজরে আসার দরকার ছিল। পালাবদল যেভাবে হোক না কেন, কার কাছে দিলে এটি নিরবচ্ছিন্নভাবে মানুষ অন্তত ওষুধগুলো পেত। কারণ এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে 4000-5000 মানুষ, তার ক্যান্সার ফিরবে কি ফিরবে না, তার থেকে বড় কথা হলো এই প্রত্যেকটা মানুষ কিন্তু একটি মানসিক যন্ত্রণার মধ্যে আছে। এটি তাকে কত ক্ষতি করছে সেটির বিষয়ে আমরা জানি না। আমরা চাইবো যে সরকার আমাদের এই আলোচনা কথা শুনবেন এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে রেডিও আয়োডিন থেরাপির সরবরাহ নিশ্চিত করবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।